নমস্কার, আপনারা দেখছেন তুলিস ডিভাইন ট্যারট। আমি তুলি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক শ্রোতা বন্ধুকে, প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার তুলিস ডিভাইন ট্যারট চ্যানেলে। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সবাই আমাকে চেনেন একজন ট্যারট রিডার হিসেবে, একজন স্পিরিচুয়াল গাইড হিসেবে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ট্যারট রিডারদের থেকে কোন ধরনের প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা উচিত আর কোন ধরনের প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা উচিত নয়। জিজ্ঞেস করা উচিত নয় মানে জিজ্ঞেস করলে টুকটাক ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে এরকম নয়। আপনি খুব ভুলভাবে মিসগাইডেড হয়ে যেতে পারেন, খুব ভুলভাবে, যার দায় সত্যিই কোনো রিডারের নয়। ঠিক আছে? চলুন তাহলে আমি আর একটা সবার প্রথমেই একটা কথা বলে দিচ্ছি যে আমার যা কিছু আমি আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতেই যা কিছু আলোচনা করি আমার নিজস্ব ব্যক্তিগত মতামতের সাপেক্ষে আলোচনা করি। নিজস্ব পড়াশোনা যা কিছু জ্ঞান আমার আছে, আমার গুরুর থেকে পাওয়া জ্ঞানের সাপেক্ষে আমি আলোচনা করি। তো কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই, কোনো তর্কাতর্কিতে আমি যাব না। আমার কথা যাদের মনে হবে উপকারী তারা এই কথা শুনবেন, যাদের মনে হবে যে আমার কথা উপকারী নয় তারা ছেড়ে দেবেন। ঠিক আছে? তাহলে চলুন শুরু করি আজকের বিষয়, যে কোন ধরনের প্রশ্ন ট্যারট রিডারকে, কোনো ট্যারট রিডারকে করা আপনার জন্য উচিত নয় এবং সেটা সত্যিই খুব ক্ষতিকর। যেগুলো ছোটোখাটো সেগুলো আমি এড়িয়ে যাব, যেগুলো অনেকটা ক্ষতিকর সেটা নিয়েই আমি শুধু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথম আসি ইয়েস নো প্রশ্নে। কেন শুধু ইয়েস না নোতে নিজের কোয়েশ্চেন করা উচিত নয়? কারণ যারা, আমি অনেককে দেখেছি একদম প্লেফুলি জিজ্ঞেস করে, কোনো রকম সিরিয়াসনেসের ব্যাপার নেই, ওই জাস্ট লাইক নাম্বারটা কাছাকাছি আছে অতএব জিজ্ঞেস করিনি। মানে অন্তত পক্ষে আমি ফ্রি ট্যারট রিডিং যখন, অনেকেই তো লাইভ সেশন করেন ফ্রিতে, আমিও করি, তো সেই রকম ক্ষেত্রগুলোতে আমি বলছি যে অনেকেই দেখে যে লাইক নাম্বার তাড়াতাড়ি আছে, এইমাত্র দিদি জয়েন হয়েছে, তাহলে প্রশ্নটা করে নি যে ইয়েস না নো। প্লেফুলি ইয়েস নো কেন, যে কোনো প্রশ্ন তারা করে প্লেফুলি। আমি একাধিক জনকে দেখেছি। তো যারা প্লেফুলি ব্যাপারটা জিজ্ঞেস করছো সেটার দায় তাদের, কারণ আমি ট্যারট কার্ড নিয়ে বসেছি যার পেছনে আমাদের কোনো চার্ট অ্যানালিসিস নয়, কোনো কিচ্ছু নয়। আমাদের কি করতে হয়, দিনের পর দিন সাধনার পরে জিনিসটা আমরা, অন্তত আমি অ্যাচিভ করতে পেরেছি এবং সঠিকভাবে এনার্জির সাহায্যে উত্তর দিতে পারি। কিন্তু তোমরা যখন কোনো কিছু না দেখে, কোনো কিছু না বুঝে শুধুমাত্র হ্যাঁ বা নাতে প্রশ্ন করছো যে দিদি আমার এই চাকরির পরীক্ষাটায় পাশ করে যাব, শুধু হ্যাঁ কি না বলো। ও কি আমার কাছে ফিরে আসবে, শুধু হ্যাঁ কি না বলো। পুজোয় কি ঘুরতে যাবে আমার সাথে, হ্যাঁ কি না বলো। প্রথমত হচ্ছে কোনো প্লেফুলি কোয়েশ্চেন, প্লেফুলি কোনো কোয়েশ্চেন কোনো রিডারকে কখনো জিজ্ঞেস করতে নেই। তিনি সঠিক সাধনা করুন বা না করুন, প্রশ্নটা তুমি করছো ভগবানের সামনে, ভগবানকে সাক্ষী করে যে বলে দাও, কারণ এখানে তো আমরা কোনো ছুমন্তর জাদু করছি না, তো সেটা করা উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্যাজুয়াল কোয়েশ্চেনগুলো করা উচিত নয়। হ্যাঁ নাতে কেন করা উচিত নয়, সিরিয়াস প্রশ্ন কেন করা উচিত নয়, কারণ তুমি যখন জিজ্ঞাসা করছো যে দিদি ও কি ফিরে আসবে, তখন আমাকে সেই ঐশ্বরিক শক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স দেখাচ্ছে শুধু হ্যাঁ বা নাতে। আমি যখন রিডিং করছি, যে আমি একটাই ইয়েস নো রিডিং সেশন করেছিলাম, আমি আর ভবিষ্যতে কোনো দিন ইয়েস নো সেশন করবো না। আমি ভুল করেছিলাম, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। আমার চ্যানেল একদম নতুন, তাই জাস্ট আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি ভিডিও প্রাইভেট করে নেবো, কথা দিয়ে গেলাম আজকের এই ভিডিওতে। তো যেটা বলছিলাম যে কেন করা উচিত নয়, ঈশ্বর আমাকে বলছেন যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তোমাদের সেই মনস্কামনা পূর্ণ হচ্ছেই না। কারণ এই হ্যাঁটা তো সত্যিই সম্ভাবনা আছে, কিন্তু তার ফিরে আসার পেছনে হতে পারে কোনো রকম কাজ, তোমাকে কোনো রকম অ্যাকশান নিতে হবে, হতে পারে অন্য কোনো ঘটনা ঘটবে মাঝখানে, তার সাপেক্ষে কিছু হবে। তুমি হয়তো বলছো যে দিদি দেখো তো মার্চ মাসে কি আমাদের মধ্যে যোগাযোগ হবে, আচমকা ধরো জিজ্ঞাসা করলে। এবার আমি বললাম যে হ্যাঁ হতে পারে, শুধুমাত্র হ্যাঁ না এর প্রশ্নে আমি বলছি, ডিটেলসের কেন নয় সেটা আমি বলে দেব। তো তখন দেখা যাচ্ছে যে হয়তো মার্চ মাসে তোমার সাথে কোনোভাবে যোগাযোগের মধ্যে হয়তো একটা তুমুল অশান্তিকর কথাবার্তা 1 দিন কি 2 দিন হতে পারে, যদি মাঝে কিছু ঘটনা ঘটে, তো না হলে সেটুকুরও চান্স নেই। এবার যেহেতু একটা 10 ভাগ হলেও হতে পারে জায়গা রয়েছে, 90 ভাগ হতে পারে না আর জায়গা পরিবর্তে,
তাই তুমি যখন শুধু হ্যাঁ বা না প্রশ্ন করছো, আমাদের ইউনিভার্স কিন্তু সবসময় পজিটিভিটি দেওয়ার চেষ্টা করে। তো সেই 10% হ্যাঁ কিন্তু সে বলবে, কিন্তু তার পেছনে কি করতে হবে, কেন, কি কারণ, কিভাবে সেটা অ্যাচিভ করা সম্ভব, কিভাবে ওর তোমার কাছে আসা সম্ভব, ইউনিভার্স কিচ্ছু তোমাকে জানালো না, কারণ তুমি প্রশ্নটা হ্যাঁ নাতে করেছো। তো পেড সেশনে তো ছেড়েই দাও, হ্যাঁ না হয়ই না, হ্যাঁ না কোনোভাবে হয় না, কারণ হ্যাঁ নাতে উত্তর দেওয়া মানে একদম যেচে একজন মানুষকে ভুল দিকে গাইড করে দেওয়া। ঠিক আছে, এমন অনেক জিনিস হয় যেটা হয়তো হ্যাঁ কিন্তু আসলেই সেটা হবে না, সেটাই মানে ঈশ্বরও জানেন, ইউনিভার্সও জানে যে মানে পুরো ব্যাপারটা অ্যানালিসিস করলে দেখা যায় যে সেটা ঘটা সম্ভব নয়, কিন্তু তুমি যদি শুধু পসিবিলিটি আছে কি নেই প্রশ্ন করো, সেক্ষেত্রে উত্তর হ্যাঁ আসে ঠিক এই কারণের জন্য। ঠিক আছে, তাই কখনো আমি পরীক্ষায় পাশ করে যাবো কি যাবো না বলো, অত কিছু না, তুমি শুধু যাবো কি যাবো না বলো, এইভাবে ফোর্স করবে না। তুমি ছাড়া এত বড় ক্ষতি কারুর তুমি করছো না। ঠিক আছে, কারণ তোমরা যে প্রশ্ন করছো তার সাপেক্ষে আমি উত্তর দিতে বাধ্য। তো সেই জায়গা থেকে তুমি যদি প্রশ্ন করো যে শুধু পরীক্ষাটায় পাশ করবো কি করবো না বলো, অবশ্যই পসিবিলিটি থাকতেই পারে, কিন্তু হয়তো তোমার এখনো পর্যন্ত প্রিপারেশনে এমন অনেক খুঁত আছে যে কারণে আলটিমেট তুমি পরীক্ষায় পাশ করবে না। অনেক একটা ধরো সরকারি চাকরির পরীক্ষা বলো, কোনো রকম প্রাইভেট চাকরিতেও তো বহু, যেমন ধরো একটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কী হয়, একটা টেকনিক্যাল টেস্ট হয়, একটা কোডিং টেস্ট হয়, একটা তোমার HR রাউন্ড হয়, এমনি ইন্টারভিউ নর্মাল দুটো রিটিন টেস্ট কি 3টে রিটিন টেস্টের পর একটা টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড হয়, একটা HR রাউন্ড হয়। তো কতগুলো তোমাকে যেতে হচ্ছে, কত রকমের ভেরিফিকেশান হয়, তারপর চাকরি হয়। তো সেক্ষেত্রে হবে কি হবে না বলো, এটাতে কিন্তু কখনো সঠিক উত্তর তোমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। এবং আর একটা কথা, তোমরা যদি সঠিক উত্তর কিছু ক্ষেত্রে পেয়েও যাও, হ্যাঁ বা নাতে কি হয়, তখন তুমি তো কোনো শুধু হ্যাঁটুকু জানছো, তুমি তো তোমার কোনো কোথায় কোথায় ব্লকেজ আছে, কি তোমার উইকনেস কিছু জানছো না। যেমন ইন্টারভিউতে খুব কমন একটা কোয়েশ্চেন আমাদের জন্য থাকে যে তোমার স্ট্রেংথ বলো, তোমার উইকনেস বলো, এটা নর্মাল কোয়েশ্চেন থাকে। তো তুমি তোমার স্ট্রেংথ উইকনেস কিছুই জানছো না, শুধু হ্যাঁ না না জানছো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তুমি তোমার উইকনেসের ওপর কোনো কাজও করছো না, ছেড়ে দিয়েছো যে কেউ একজন বলে দিয়েছে তাহলে হবে। আর একটা কথা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করব, সেটা হচ্ছে ট্যারট কিন্তু সবসময় গাইডেন্স টুল। আমি সনাতন ধর্মমতে রিডিং করি এবং অন্যান্য যারা রিডার রয়েছেন তারাও সবসময় চেষ্টা করেন যেন তাদের কথা সর্বাধিক মানে একদম মানে কি বলবো অ্যাট লাস্ট মোমেন্টে গিয়েও যেন সত্যি হয়। সবসময় আমরা প্রত্যেকে এটা চেষ্টা করি, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু বাউন্ডারিজ থাকে, কিছু জিনিস ইউনিভার্স আমাদের সামনে ওপেন করতে চায় না। তো সেক্ষেত্রে কেন 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 না করে নিজে হালকাভাবে একটু অ্যানালিসিস করার চেষ্টা করবে যে কোনো কি সমস্যা এর মধ্যে রয়ে যাচ্ছে। তাই জন্য কখনো শুধু ইয়েস নো প্রশ্নে যাবে না। ঠিক আছে, একটু বিশদে দেখবে। বাকিগুলো খুব ছোট ছোট করে বলে দেব। টাইমিংয়ের ডিটেলস কোয়েশ্চেন সবসময় নেবে, কিন্তু কোন দিন হবে দিদি, কোন দিন, এই কোন দিনটা বলা যায় না, কেননা ঈশ্বর স্বয়ং ছাড়া কোন দিন ঠিক কার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর দেন না। কার সঙ্গেটা কেন বলেছি প্রত্যেকে বুঝতে পেরেছো, আমি আরও ডিটেলসে আসবো। কোন দিন হবে সেটা কিন্তু ঈশ্বর কখনো সবসময় স্পষ্ট করেন না, তিনি বলে দেন যে হয়তো 2 মাস 2 সপ্তাহ, এমনকি কিছু ক্ষেত্রে 1 বছরের পর্যন্ত তিনি গাইডেন্স দেন যে 1 বছরের আগে হবে নাকি 1 বছরের পরে হবে, আদেও 1-2 বছরের মধ্যে হবে নাকি হতে হতে 5 বছরের কাছাকাছি লেগে যাবে। ঠিক আছে, তো 5 কেন 10 বছর পর্যন্ত গাইডেন্স পাওয়া যায়, কিন্তু আমরাই কিছু ক্ষেত্রে ওই জায়গাটা একটু মেনটেন করে চলি, অন্তত আমি মেনটেন করে চলি। যদি আমি অনেকটা নেগেটিভ দেখি সেক্ষেত্রে আমি একদম সাবধানেই তাকে কথাটা বলি, কারণ কেউ হয়তো জিজ্ঞেস করছে যে সম্পর্ক হবে কিনা বা সম্পর্কটা ঠিক হবে কিনা, সেখানে যদি 10 বছরের জায়গা আসে সেখানে আমি কিন্তু এটা বলি যে 5 বছরের মধ্যেও অন্তত কোনো পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 2-5 বছরের মধ্যেও কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু বলি, কারণ এটা বলার মধ্যে অন্য কিছু না। আমি যদি তাকে এখন বলি যে 10 বছর কিছু নেই, নেগেটিভিটি তার মধ্যে একটা চলে আসবে। তো এটা আমি নিজের কোনো মানে যাতে আমার কথাটা যেন বাবা ঠিক থাকে এই জায়গা থেকে নয়। কথাটা হচ্ছে আমি যদি তোমাকে বলি তোমার 10 বছর সময় লেগে যাবে হতে, তো ব্যাপারটা তোমার থাকবে কিছু, তুমি যে কারণে আমার কাছে রিডিং নিতে এসছো তোমার মধ্যে কিছু বেঁচে থাকবে সেটার জন্য। তো আমি কখনো মিথ্যের কথা বলছি না, কিন্তু আমি এটা বলে দিই যে 5 বছরের মধ্যে হওয়ার কোনো চান্স নেই।
যখন আমি সেটা দেখতে পাই। তারপর তার যদি ধৈর্য থাকে, সে যদি 5 বছর সেই লড়াইটা করে যেতে পারে, অবশ্যই অবশ্যই তখন সেই অ্যাকর্ডিং ঈশ্বরও তো সবটা দেখছেন, ঘটবে। তো টাইমিংয়ে কিন্তু ডিটেলস লাগে, যে ডিটেলস লাগে বলতে 2 মাস থেকে 2 মাসের পর, কখনো কখনো আমরা বলি 2 মাসের মধ্যে, কখনো আমরা বলি 10 মাসের মধ্যে, কিচ্ছু সম্ভাবনা নেই তারপরে। তো এইগুলো একটু ডিটেলসে লাগে, ঠিক আছে? এগুলো খুব শর্টে, ওই দিন হবে কি হবে না, 2 সপ্তাহের মধ্যে হবে কি হবে না, এইভাবে কখনো প্রশ্ন করবে না। করলেও তোমাদের সেটা খুব ক্ষতি হবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে কবে হবে নয়, কোয়েশ্চেনটা কিন্তু কখনোই কবে হবেটা করবে, ঠিক আছে, কবে হবে করবে, কিন্তু সব মেন ফোকাসটা রাখবে কিভাবে হবের ওপর, ঠিক আছে? কারণ সেখানে যদি এরকম কোনো গাইডেন্স আসে যে তোমাদেরকে আলাদা করে কোনো ইনিশিয়েটিভ নিতে হবে না, স্বয়ং ভগবানই রাস্তা পরিষ্কার করবেন, একটু অপেক্ষা করো, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্ত থাকো। আমি বলে দেবো সেটা, যে তোমরা নিশ্চিন্ত থাকো, ঈশ্বরই তোমাদের সেই পথ পরিষ্কার করো। আজ চুলে এত তেল দিয়েছি, বাপরে বাপ, দিয়ে তো তখন ওটা তোমাদেরকে আমি বলেই দেবো যে তোমরা কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার নেই, সঠিক সময় চোখের সামনে সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাই কবে হবেটা মাইনর, কিন্তু কিভাবে হবে এটাতে যেই তুমি ফোকাস করবে, অটোমেটিক্যালি তুমি দেখবে যে কবে হবেটা মিলে যাচ্ছে। যেই তুমি কিভাবে এটার উপর জোর দেবে, যবে বলেছিলাম দেখবে ঠিক তার মধ্যে ঘটবেই, কারণ ভগবান মিথ্যে কথা বলছে আমাকে? হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু জায়গাটা কিভাবে তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এরপর আর একটা কথা হচ্ছে যে আমি একটা কোশ্চেন আছে, এমন এক ধরনের কোশ্চেন আছে যেটা আমাদের প্রত্যেকের ট্যারট ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু জানা উচিত। সেটা হচ্ছে আমাদের লাইফ পারপাস কি। আমাদের লাইফ পারপাস বা নিয়ার ফিউচারে আমাদের সাথে কি হবে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কি করা উচিত। লাইফ পারপাস তো খুব বড়, সেটা তো খুব বড়, পেইড রিডিং ছাড়া সম্ভব নয়। কিন্তু যখন আমরা ছোটোখাটো কোনো প্রশ্ন করছি, মিনিমাম কোনো পেমেন্টের মাধ্যমে, তখন আমার জন্য গাইডেন্স তো অবশ্যই চাইবে, কিন্তু আমার কি করা উচিত। তুমি যখন ঈশ্বরের কাছে প্রশ্ন করবে যে আমার কি করা উচিত ভগবান, এখন এমনি কোনো কিছু না, যে ভগবান আমার এখন কি করা উচিত তুমি বলো তো, তখন কিন্তু তুমি দেখবে অটোমেটিক্যালি তিনি তার গাইডেন্সটা তার সাথেই দিচ্ছেন, তোমাকে চেয়ে নিতে হবে না। তাই সবসময় কি তোমার করণীয়, কিভাবে তুমি করবে, কতদিন তুমি হার্ড ওয়ার্কটা করলে একটা ভালো ফলাফল আসতে পারে, এরকম ধরনের প্রশ্ন করবে, ঠিক আছে? এগুলো তোমাদের জন্য ভালো। আর আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে জব ফিল্ড, অনেকেই আসো যে জব ফিল্ড নিয়ে প্রশ্ন করতে, যে দিদি আমার কোন ফিল্ডে যাওয়া উচিত। তো এটা একটা পরিষ্কার কথা হচ্ছে যে যখন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখা হয়, তখন সেখানে কোন ফিল্ডে সাকসেস পাওয়া পসিবল সেটা বলতে সুবিধা হয়। এটা পরিষ্কার, এটা মানে 6 লর্ডের সাথে 9th লর্ড 10th লর্ডের রিলেশন দেখে, সব কিছু দেখে, এটা লগ্নের সম্পর্ক দেখে এগুলো বলা যায় যে ধরো সরকারের দিকে চান্স আছে, নাকি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চান্স আছে, তারপর আরও অনেক কিছু। আমি তো বলেছি যে আমি অতটা জানি না, কিন্তু মানে উল্টোপাল্টা বকতে কাউকে দেখলে বুঝতে পেরে যাই, কিন্তু আমি অতটা ভালোভাবে জানি না। তো সেগুলো ওই জিনিসগুলো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে সত্যিই বোঝা যায়। কিন্তু ট্যারট কিভাবে সাহায্য করে, ধরো তুমি কি মানুষের সাহায্যের কোনো কাজ করবে, মানে ধরো এমন কোনো ফিল্ডে কাজ করবে যেখানে তোমার প্রচুর মানুষের সাথে সংযোগ হবে, তুমি প্রচুর মানুষকে সাহায্য করতে পারবে, হিল করতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র এরকম ধরনের প্রফেশন নয়, ডাক্তারি হতে পারে, টিচারই হতে পারে, কোর্টে চাকরি হতে পারে, পুলিশে চাকরি হতে পারে। তো তখন আরেকটু ডিটেলসে দেখা হয়, সেটা আমরা আমাদের ইনটিউশনের ওপর বেস করে দেখি। তবে সব থেকে ভালো হয়, যেহেতু ট্যারট একটা গাইডেন্স টুল, আগডুম বাগডুম আকাশ থেকে প্রশ্ন করে এনে করাটা একটু মুশকিল হয়। তো সেক্ষেত্রে সুবিধা হয় যে দিদি আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, ধরো দিদি আমি কি বলবো বলো তো, ধরো মেকআপ নিয়ে কেউ পড়াশোনা করেছে, বা ধরো কেউ এমনি নর্মাল MA BEd করে টিচারের লাইনে যেতে চাইছে, তো সে কি ঠিক পথে আছে, নাকি তার কিছু পরিবর্তন করা উচিত, বা এক্সট্রা কিছু ব্যাপারটার মধ্যে, তার শিক্ষার মধ্যে, পুরো পদ্ধতির মধ্যে নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করা উচিত, সেটা খুব ভালো ট্যারট গাইড করে দেয়। এবার মেন প্রসঙ্গগুলোয় আসবো। তাহলে এতক্ষণ অবধি কী কভার করলাম? ইয়েস নো কোয়েশ্চেন করবে না। ইয়েস নো কোয়েশ্চেন করলে অনেক সময় ব্যাপারটা হয় ইয়েস নো বা কোন দিন হবে, এটা আমাদেরকে সবসময় ঈশ্বর জানাতে চান না পুরোটা। তার কারণ, তাহলে আমরা যদি সবটুকু জেনে নিই, আমি যদি আমার জীবনের সবটুকু জেনে নিই, তাহলে আমি কেন আসবো এখানে, কেন আসতাম এখানে? আমাদের করতে করতে সবার আগে যাবতীয়
মেটেরিয়ালিস্টিক সুখ নিয়ে বেরিয়ে যেতাম। এটা হয় না। আর ইয়েস নোতেও ওইটাও সমস্যা হয় যে তুমি আসল সত্যটা জানতে পারছো না, একটা ওপর জেনে ফেললে, দেখে কোনো রিডারের দোষ নেই, আলটিমেট একটা সময় গিয়ে দেখা গেল যে তিনি যা বলেছেন তা সত্য হলো না। ধৈর্য ধরতে 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 আমরা হাঁপিয়ে উঠি। ওই যে অনেকে আমাকে বলো না যে দিদি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আর কত ওয়েট করব, কারণ তুমি শুধুই জিজ্ঞেস করছো যে আমাদের মিল হবে কিনা, কেমন করে হবে, আদেও সে সেই এনার্জিতে আছে কিনা, আদেও সেটা সুখকর হবে কিনা, তুমি শুধু কবে হবে এটা জানতে চাইছো। হয়তো ঈশ্বর সেটা করাচ্ছেন না, কারণ তুমি 3 মাস 3 বছর কাঁদতে গিয়ে যা অবস্থা তোমার দেখছেন উনি, তুমি 30 বছর এই কান্না ভোগ করতে পারবে না, সেটা তিনি জানেন, তাই তিনি করবেন না, করে দেবেন না। ঠিক আছে? তো এবার অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে যে যদি কিছুই আমাদের হাতে না থাকে বা যদি সবটাই তিনি নিয়ন্ত্রণ করে থাকেন, তাহলে সুইসাইডাল কেস বা আশেপাশে যে ধরনের কেসগুলো আমরা চোখের সামনে দেখি সেগুলো হয় কেন? এটা অনেক তর্কের বিষয় এবং কোনো রকম সোশ্যাল মিডিয়া এসব নিয়ে আলোচনা করা যায় না। যাই হোক, সে না হয় একদিন অন্য কোনো ভাবে বলবো, কিন্তু এগুলো করবে না। আর এবার আসি প্রেম রিলেশনশিপ নিয়ে মেন যে প্রশ্নগুলো, যেগুলো একদম করা উচিত নয়। কেন করা উচিত নয় আমি যুক্তি দিয়ে বলে দেবো। প্রথম হচ্ছে থার্ড পার্টি রিমুভাল। দিদি থার্ড পার্টি রিমুভাল এবং থার্ড পার্টির লাইফে কি চলছে, তোমরা দুই নিয়েই খুব ইন্টারেস্টেড। তো কেউ এমনি হয় না, মানুষ এতটাই বেশি প্যানিকড সিচুয়েশনে থাকে, এত বেশি টেন্সড থাকে যে অ্যাংজাইটির চোটে তখন সেই প্রশ্নগুলো করে। এবার একটা কথা বলি, ট্যারটে আমার হাতে ট্যারট কার্ড আছে মানে আজ আমি চাইলাম বলে শাহরুখ খান সালমান খান তো ছেড়ে দাও, এই একটু দেখি তো আমার মায়ের আজকে মনটা কেমন, এই একটু দেখি তো, মানে তার কোনো পারমিশন না নিয়ে এই দেখি তো আমার আজকে দাদা কি করছে রাস্তায় গিয়ে, আমার কিন্তু কোনো অধিকার নেই। কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার আমার কোনো অধিকার নেই। একমাত্র একজন মানুষ পৃথিবীতে থাকে, সেটা দিদি, সেটা হোক আমার কোনো বন্ধু, মানে একদম আসল বান্ধবী, মানে যাকে বলে একদম মানে রক্তের মতন সম্পর্ক, বা রক্তের সম্পর্ক না হলেও সেরকম দৃঢ় সম্পর্ক। তো সেরকম জায়গা থেকে আমরা একজনের রিডিং খুব এমার্জেন্সি কেসে তাকে না বলে করি, কিন্তু সেখানে গিয়ে ঈশ্বর যদি দেখেন যে আমার কোনো রকম অন্য উদ্দেশ্য রয়েছে, অন্তত আমি মনে করি যে তিনি এক মুহূর্তও সময় নেবেন না আমার থেকে শক্তি কেড়ে নিতে। আর ঠিক দুঃশাসনের যেরকম হয়েছিল, ধরো সব থেকে দুঃশাসন মহাভারতের গল্পে আমরা যে জানি না যে দ্রৌপদীকে নিয়ে ওইভাবে যখন রাজসভায় এসেছিল, তার চুল ধরে টেনে নিয়ে এসে ফেলেছিল, তো তখন যদি ওখানেই দুঃশাসনের কোনোভাবে হাতে আঘাত লেগে যেত, কোনো তরবারিতে কেটে হাতটা কেটে যেত, তাহলে বোধহয় ওর হাতটা উপড়ে ফেলে দিত না, মানে উপড়ে ফেলা পর্যন্ত জায়গায় যেত না, যে দুটো হাতে একদম উপড়ে ফেলার পর্যায়ে যেত না। সেটা ছিল সবথেকে ক্ষুদ্র শাস্তি। আর আমরাও তাই ট্যারট কার্ড হাতে নিয়ে বসে যদি কোনো ছোটোখাটো অপরাধ করি, মানে ছোটোখাটো অপরাধ করি, তাহলে তার ছোটোখাটো শাস্তি হবে। মানে কীরকম, একটা সময় গিয়ে আমি বুঝতে পারবো আমার রিডিং কারোর সাথে রেজনেট করছে না। এই যে প্রতিদিন তোমরা এতজন বলো যে দিদি মিলেছে, দিদি যেটা বলছো মিলেছে, এই যে আনন্দ, এই যে আমি পেরেছি, এই যে মানে গর্ব, এই জিনিসটা চলে যাবে। আর বড় শাস্তি কি? সঞ্চিত থাক, একদম যখন মনে করবেন তিনি একেবারে সমূলে উৎপাটন করবেন। তো সেই জন্য ট্যারট কার্ড নিয়ে বসে মানুষের থেকে টাকা নিয়ে, মানুষকে যখন আমি কোনো কিছু সার্ভিস দিচ্ছি, তাকে যখন আমি কোনো কিছু বলছি, আমার ওপর যখন ডিপেন্ড করছে যে সেই মেয়েটি ডিভোর্স দিয়ে দেবে, সে এই চাকরিটার জন্য পড়াশোনা করবে, আমি তাকে বললাম এটার জন্য পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ আছে, 2 বছর ধরে সে খাটলো, তার সময়টাও চলে গেল, তার সেখানে কেরিয়ারও নেই, কি হবে আমার? বুঝতে পারছো কি হতে পারে আমার? তো যাই হোক, এই জন্যে আমি কেন এই এতগুলো কথা বললাম, থার্ড পার্টি রিমুভাল, থার্ড পার্টি কেস, থার্ড পার্টি সিচুয়েশান, দিদি থার্ড পার্টি স্পেল কেন করি না, কী কারণে আমি দেখি না? তার কারণ একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে তার অনুমতি ছাড়া সে যত বড় ভুলই করে থাক না কেন, দিদি থার্ড পার্টি আমার বয়ফ্রেন্ডকে ফুসলিয়ে নিয়ে চলে গেছে, তার উপরে ব্ল্যাক ম্যাজিক। শোনো, ব্ল্যাক ম্যাজিক হবে কি হবে না, একটা জিনিস আমি দেখেছি, আমার জীবনে যা ঘটেনি সেটা নিয়ে আমি কথা বলি না, আমি দেখেছি বলেই বলছি, তৃতীয় ব্যক্তি বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, আজে বাজে কাজ বলো, কোনো কিছুই কিন্তু নিয়তির ঊর্ধ্বে যেতে পারে না। আমি একাধিক জনের ওপর তন্ত্রবিদ্যা হয়েছে, তারা এফেক্টেড হয়েছে, তারপরে আমি তাদের চার্ট ডিটেলস দেখে বলছি, আমার এইটুকু জ্ঞানেও আমি ধরেছি যে হওয়ার ছিল।
একটু সূক্ষ্মভাবেই দেখতে হয়, শুধুমাত্র এরকম ঘর আবল তাবল বকলে হয় না, একটু সূক্ষ্মভাবে দেখতে হয়। বাট খুব একেবারে সূক্ষ্মভাবেও দেখার প্রয়োজন হয় না। মিথ্যে কথা বলে অনেকে, বলে তো যে এটা মানে মিথ্যে বলবো না, না জেনেও অনেকে বলেন যে এটা কখনো বোঝা যায় না বাইরে থেকে, বাট হ্যাঁ বোঝা যায়, ঠিক আছে। খুব কিছু জায়গা দেখলে, কিছু ক্ষেত্রে ধরো টুকটাক কিছু ব্যাপার, সেগুলো কিন্তু সবসময় ধরা যায় না, টুকটাক কিছু ব্যাপার। কিন্তু ধরো সে তাকে একদম নিয়ে চলে গিয়ে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র করে প্রায় 6-7 মাস ধরে তার সাথে চলছে, এবং সেখানে তন্ত্রের প্রভাব রয়েছে, এবং সেটা অনেক দূর খারাপ সম্পর্ক পর্যন্ত এগিয়ে গেছে, খারাপ, একদম খারাপ যেটাকে বলা হয়, বুঝতে পারছো কি বলছি? তো সেটা কিন্তু দেখলে বোঝা যায়। আমি হয়তো শুধু হ্যাঁ নাটা বুঝতে পারবো, যারা শিক্ষিত ব্যাপারগুলো নিয়ে, যারা সত্যিই খুব লেখাপড়া করেছেন, খুব জানেন, তারা জিনিসটার গভীরতা কতটা হবে সেটাও বুঝতে পারেন। আর কিছু জিনিস এটা টুকটাক, এই ঝামেলা লাগিয়ে দেওয়া, ঝগড়া লাগিয়ে দেওয়া, এই একটুখানি প্রবলেম ক্রিয়েট করা, এগুলো আমি বলতে পারবো না, আমি অন্তত দেখতে পারি না, ঠিক আছে। হতে পারে আমি দেখতে পারি না। তো এবার কি বলছি, কেন কথাটা বললাম, যে থার্ড পার্টি সিচুয়েশানে কাঞ্চন মল্লিকের যিনি অভিনেতা রয়েছেন, প্রত্যেকে চিনি আমরা, তারপরে ওনার এখন যিনি ওয়াইফ হচ্ছেন, কি নাম, শ্রীময়ী চট্টরাজ ম্যাডাম, যিনিও অভিনেত্রী, তো ওই ম্যাডামের সাথে ওনার সম্পর্ক, বিয়ে যখন হয়েছিল, তখন যদি ওনার প্রাক্তন যিনি স্ত্রী, তিনি বলতেন যে আমি থার্ড পার্টি রিমুভাল, আমি কিন্তু জাস্ট ওনাদের প্রসঙ্গ টানার কোনো কারণ নেই অন্য, জাস্ট একটা এক্সাম্পল, এবং ওনারা খুব নামকরা, অন্তত মানে কাঞ্চন মল্লিকের উনি মানে অনেক অভিনয় আমি দেখেছি, এবং উনি খুব ফেমাস একজন কমেডিয়ান উনি। তো সেই জায়গা থেকে আমার ওনার কথা বলা, এবং শ্রীময়ী ম্যাডামেরও আমি একটাই দেখেছিলাম, ওই কৃষ্ণ কলি বোধহয় নামটা, সেই মেয়ে একজন গান গাইতো শ্যামা বলে, উনি ছিলেন মানে নেগেটিভ ক্যারেক্টারে, উনি আর কি ওখানে রোল প্লে করেছেন শ্রীময়ী ম্যাডাম। তো জাস্ট চিনি বলে আমি কথাটা বলছি, একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে কিন্তু ম্যাডামের সাথে কাঞ্চন মল্লিকের সম্পর্ক যবে থেকে শুরু হওয়ার ছিল, তবে থেকে সম্পর্ক শুরু হয়েছে, বিয়ে হয়েছে, ওনাদের একটা কন্যা সন্তানিত বোধহয়, যাই হোক আমি নামটা এখানে করবো না, আমার মনে হচ্ছে আমি যার কথা ভাবছি সেই, একটা ছোট্ট মেয়েও আছে। তো এখন যদি দাঁড়িয়ে ওনাদের যখন সম্পর্কটা হয়েছিল, ওনার যে এক্স ওয়াইফ, তিনি যদি বলতেন যে আমি থার্ড পার্টি রিমুভাল করবো, হ্যান ত্যান করবো, তাহলে কি সেটা কার্যকরী হতো না, কারণ সেটা নিয়তিতে রয়েছে। তো কোন ক্ষেত্রে দাঁড়িয়ে, ধরো তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে, তোমার 6 মাস 1 বছরের, 6 মাস বলবো না, অন্ততপক্ষে 1 বছর হয়ে গেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি 5-6 মাস একটা রেস থেকে যায় মানুষের মনে, 1 বছর হয়ে গেছে, কারোর সাথে সে সম্পর্কে অলরেডি ইনভলভ হয়ে গেছে। তো সেখানে গিয়ে তুমি যদি সবার প্রথমে এটা দেখতে হয় যে তার সাথে কি সত্যি এখনো পর্যন্ত তোমার বিয়ের যোগ রয়েছে, নয় তুমি ওইটা ফ্রি রিডিং ছেড়ে দাও, বা ছোটোখাটো পেড রিডিংয়ের কথা আমি বলছি না, বড় পুরো একটা ফুল সেশন নিয়ে তোমাকে আগে জানতে হবে যে সত্যিই কি তার সাথে তোমার এখনও বিয়ের যোগ রয়েছে। এবার ধরো যারা ত্রিকাল সত্য কথা বলতে পারেন, বা মানে সেই রকম আর কি বড় মাপের সন্ন্যাসিনী, যারা সন্ন্যাসী বা তারা একদম শুধু নিরাকারের যে পুজো করছেন বা নিরাকারের সাধনা করছেন তা নয়, তারা নিজেরাও নিরাকার হয়ে করছেন। এই যে কিছু মাঝে মধ্যে যে নেল পালিশ পরেছি, যে ভিডিও করতে বসবো বলে দুল পড়েছি, আমাদের মধ্যে এখনও কিন্তু মেটেরিয়ালিস্টিক জিনিসটা একটু হলেও মেটে রয়েছে, ঠিক আছে। সাধনার সব থেকে উচ্চ মার্গে যখন মানুষ চলে যায়, তখন কিন্তু তার আর কোনো সাজ পোশাক, কি খেলাম কি পরলাম, কিচ্ছু ডিপেন্ড করে না। তার কাছে মাছও যা, তার কাছে শাকসবজিও তাই, তার কাছে একটা হড়ঘরে ডালও তাই, মানে কোনো কিচ্ছু ম্যাটার করে না। তো সেই রকম উচ্চ মার্গের কেউ যদি তোমার পরিচিত সাধক সাধিকা, এবং যিনি একদম মানে সত্যিই গুরু, যিনি একদম সত্যবাদী, তিনি যদি তোমাকে কোনোভাবে বলেন যে হ্যাঁ তোমার সাথে এর তো একটা বৈবাহিক যোগ রয়েছে, তোমারটা তো ভবিষ্যতের স্বামী স্ত্রী, তখন তুমি সেরকম, এবার এটা বলছি বলে এখন রাস্তায় যেন কেউ খুঁজতে বেরিয়ে পড়ো না যে এরকম কোথায় আছে, সব কিছুই জেনে রাখবে ঈশ্বর যদি মনে করেন তোমার সামনে এনে দেবেন। তুমি শুধু তোমার হাতের মধ্যে যতটুকু আছে ততটুকু নিয়ে চেষ্টা করো। তুমি দেখতে পাচ্ছ কোনো থার্ড পার্টি এসে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন চলছে, তোমাকে বুঝতে সময় নিতে হবে যে সেটা ঐশ্বরিক কোনো পরিকল্পনা কিনা। ঐশ্বরিক পরিকল্পনা মানে সবসময় এটা নয় যে ওর সাথে ওর বিয়ে হলো না, ও তাহলে তো এটা ঐশ্বরিক পরিকল্পনা ছিল না, না সেটা নয়। তোমার সম্পর্ক ভাঙাটা ঐশ্বরিক পরিকল্পনা, তিনি কি কোনোভাবে তোমাকে ইঙ্গিত করছেন। এখন মানে একটা হুজুক উঠেছে যে এই থার্ড আই ওপেন করব, তৃতীয় নেত্র উন্মোচন করব, এই কি বলছে ভগবান, দিদি কেন
লাইভে এসে অনেকে প্রশ্ন করছো, দিদি ঈশ্বর আমাকে এই স্বপ্নটা কেন দিলেন, কি বলতে চেয়েছেন। কোনো রিডার কেউ, এবং একমাত্র তোমার গুরু ছাড়া, তুমি যদি কাউকে গুরু মানো, সে হোক ট্যারট রিডার হোক, আমি হতে পারি, আমিও হতে পারি, কিন্তু তার জন্য এসে তোমাকে মানে সেইভাবে আমাকে সঠিকভাবে এনার্জি দিয়ে পেমেন্ট করে যাকে তুমি মানো, এবং সত্যি সত্যি কি তুমি তাকে গুরুর জায়গায় মানতে পারছো, ছোট হোক বড় হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তার শিক্ষার স্তরটা কি তোমার থেকে অনেক উঁচুতে বলে তোমার মনে হচ্ছে, তাহলে তুমি তার কাছে এসে জিজ্ঞেস করতে পারো যে এই স্বপ্নের কি মানে। তা না হলে কিন্তু সেটাও কখনো করতে নেই, কখনো ওপেন প্ল্যাটফর্মে 5 জনকে জানিয়ে ঐশ্বরিক স্বপ্ন বলতে নেই, কখনো বলতে নেই। সত্যি তিনি কোনো বার্তা দিয়েছেন হয়তো, কিন্তু সেটার জন্য নিজের অন্তর্দৃষ্টি কাজে লাগাও, আর নয়তো খুব সিরিয়াস হয়ে ব্যাপারটা জানো। আর যেটা বলছিলাম যে থার্ড পার্টি কেসে কি হয়, তোমার সে সত্যিই থার্ড পার্টি নাকি এই মুহূর্তে তুমি তাদের জীবনে থার্ড পার্টি, এটাই তুমি জানো না। তুমি চলে যাচ্ছ থার্ড পার্টি স্পেল করাতে, থার্ড পার্টি স্পেল হয়েও যাচ্ছে, কিছুদিন হতে পারে, 2-3 দিন কাজ হচ্ছে, ওটা আমি আগের ভিডিও আলোচনা করে নিয়েছি, আর বলবো না। ভবিষ্যৎ কাজ হচ্ছে না, এবার শুধু কাজ না হওয়াটা তো তোমার সৌভাগ্য, যে তোমার শাস্তিটা অনেক ছোট হলো, তুমি তো বুঝতেও পারছো না, তুমি তো পুরোপুরি মিসগাইডেড হয়ে গিয়ে স্পেল মেল করিয়ে একসা করে ফেলছো, তারপর যে তোমার কর্মটা যে জমা হয়ে থাকছে সেটার যে কি ফল হতে পারে তুমি জানো। আসলে আধা জ্ঞান কিছু বিষয় খুব ক্ষতিকর, যেমন অনেকেই বলেন অনেক রাজনৈতিক নেতার নাম করে, যাদের অনেক শক্তি ক্ষমতা রয়েছে, তারা এত অন্যায় করছে, তাদের কিছু হচ্ছে না, আর যত কর্মফল কি আমাদেরই। আসলে কর্মফল তত্ত্বের পুরো তাহলে সমস্ত জানতে হবে, কিভাবে কর্মফল হয়, কিভাবে কর্মফল কাজ করে, কত সময় লাগতে পারে, কোন সময় কাজ করে, কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করে। আমার আজকে কোনো ক্ষতি কারুর মাধ্যমে হচ্ছে বলে সবসময় কি সেটা তার কর্ম, নাকি এটা আমার কোনো কর্মফল, সেটাও দেখতে হতে পারে, যেটা সবাই মেনে নিতে পারে না। একটা বিশাল ক্ষতি তোমার কারুর দ্বারা হয়ে গেছে, বাট তোমাকে যদি আমি বলি যেটা তোমার কোনো কর্মের ফল ছিল, উনি মাধ্যম, ওনার কোনো শাস্তিই হবে না। স্বাভাবিক সেটা খারাপ লাগাটা আজকের সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এটা অনেক ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়, কিন্তু কিছু জিনিস সত্যি হয়, এগুলোকে মেনে নিতে হয়। তো থার্ড পার্টি রিমুভাল, থার্ড পার্টি লাইফ সম্পর্কে জানতে যাওয়া, আমি বারণ করছি যে থার্ড পার্টির ব্যক্তিগত ব্যাপার বা থার্ড পার্টির সাথে কি হচ্ছে না হচ্ছে তার সেটা জানা উচিত নয়, তখন কিন্তু জানবে না। দরকার হলে তার আগে একটা ডিটেলসে জেনে নেবে যে তোমার তার জীবন সম্পর্কে। আমি কিন্তু যখন রিডিং করি এরকম ধরনের, তখন আমি একদম ক্লায়েন্টকে সামনে বসিয়ে, আমার বাড়ির কাছাকাছি কেউ থাকে না, তাই নাহলে বাড়িতে নিয়ে এসেও করা যায়, নয়তো আমি বলছি ভিডিও কলে, মানে যেখানে যার চেম্বার, ঠিক আছে, যে রিডার যেখানে থেকে রিডিং করেন, তো সেই জায়গাটার কথা বলছি। তো আমি কিন্তু একদম সামনে বসিয়ে অনুমতি নিই যে আমি কি এই বিষয় সম্পর্কে দেখব, যখন ওরকম বিষয় আসে যে থার্ড পার্টি রিমুভালের ব্যাপার আসে। থার্ড পার্টি রিমুভাল, আমি একটাই কথা বলি যে থার্ড পার্টি রিমুভালের জন্য ঈশ্বরকে ডাকো, বা হ্যাঁ ছোটোখাটো কিছু পদ্ধতি আমি বলতে পারি যে সেগুলো করলে কি হবে, সত্যি যদি তার ওপর, তার সোলের ওপর, তার অরার ওপর তোমার কোনো অধিকার থেকে থাকে, সত্যি যদি থেকে থাকে, তাহলে তোমার শুদ্ধ মতে কিছু প্রার্থনা, কিছু সাধনা তাকে সেই খারাপ জায়গাটা থেকে বের করে আনবে, এটা সত্যি। কিন্তু কখনোই ওই অমুক তমুক হ্যান ত্যান হাবিজাবি বাইরে থেকে করে, আরে বাবা তুমি তার থার্ড পার্টি না, সে তোমাদের মাঝখানে থার্ড পার্টি, তুমি কি করে ধরে নিচ্ছ? তোমাদের সম্পর্কটা আগে ছিল, হতে পারে অকারণ ভেঙেছে, মানে এখন সেটা ভেঙে যাওয়ারই সময়। এখন যিনি নতুন এসেছেন তিনি তার জীবনে স্থায়ী হোক বা না হোক, সেটা হয়তো ঐশ্বরিক কোনো পরিকল্পনা, হয়তো তোমার সাথেও বিয়ে নেই, তার সাথেও বিয়ে নেই, হয়তো নতুন কেউ আসবে, কিন্তু এনার সাথে কোনো কর্মবন্ধন ছিল তাই তিনি এসেছেন। এই বাস্তব সত্যিগুলো মেনে নাও নিজেদের মধ্যে, যত কম মানবে তত আমাদের প্রজন্ম একদম অগ্নিকুণ্ডে ডুবে যাওয়ার মতন হবে। তো এটা মেনে নাও, সবসময় থার্ড পার্টি নিয়ে একবার জেনে নাও, একবার জানো ব্যাপারটা, কিন্তু যদি দেখো যে সিরিয়াস, বেকার অ্যাংজাইটি করে কোনো লাভ নেই, তার থেকে কাঁদো কাটো, কিন্তু ভুলভাল প্রশ্ন করে ভুলভাল উত্তর নিয়ে বসে থেকো না। থার্ড পার্টি রিমুভাল বলে দিলাম, থার্ড পার্টি ডিটেলস বলে দিলাম, আর একটা কি এক্স্যাক্ট ডেটটাও বলে দিয়েছি। কি এক্স্যাক্ট ডেট সেটা দেখার দরকার নেই, কীভাবে আমি পরিশ্রম করব, এবং তাহলে অটোমেটিক্যালি কত দিনের মধ্যে হতে পারে একটা আইডিয়া আমাকে দিয়ে দেবে, যে রিডারই করুন না কেন তিনি দিয়ে দেবেন। আমি কিভাবে লড়াইটা লড়বো এটার উপরে বেশি ফোকাস করো। আর একটা হচ্ছে খুব বেসলেস একটা কোয়েশ্চেন, হোয়েন আই উইল মেট মাই সোলমেট। বহুজন এই প্রশ্নটা করো, এবং কিছু কিছু তো আবার দেখি লাইভে ওপেন এসে ফ্রি কোয়েশ্চেনে জিজ্ঞেস করছো। বারবার বলছি যে কার্ড নিয়ে রিডিং যখন করছি, তোমাকে যদি, ঈশ্বর কিন্তু সব দেখছেন, শুধু ওই মুখে ঈশ্বর অন্তর্যামী ইউনিভার্স থেকে আমি সব কিছু ইনহেল করছি দিদি বলে কোনো লাভ নেই, সত্যি ঈশ্বর সবাইকে দেখছেন। ঈশ্বর যদি দেখেন যে তুমি একাধিক লাইভ সেশনে গিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে আমার সোলমেট কবে আসবে, আমার সোলমেট কবে আসবে, আমার প্রেম কবে হবে এই করে যাচ্ছ, তিনি ওই যে ধরো একজন বলছে 2 মাস, একজন বলছে 3 মাস, তো ওই 2 আর 3টা যোগ করে নেবে, তারপর আরও যেগুলো 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 আসছে সেগুলো সব কটা যোগ করে নেবে,
সেটারও দরকার হলে দু তিন গুণ পরে দেখা যেতে পারে। এটা আমার কোনো তোমাদের উদ্দেশ্যে রাগ নয়, এটা আমার কোনো বিরক্তি বিতৃষ্ণা নয়, কিন্তু আমার কথা হচ্ছে বেসলেস প্রশ্ন ভগবানের কাছে করবে না যার কোনো মাথা মুন্ডু নেই। তোমার জীবনে একা লাগে, মনে হয় সঙ্গী থাকলে ভালো হতো, সেটা তুমি ভালোভাবে অন্যভাবে জিজ্ঞাসা করো যে দিদি মাঝে মধ্যে একাকিত্ব আসে, মানে মিষ্টি কথাই বলছি না, ব্যাপারটাকে ঘুরিয়ে মানে কি নিজের ভাবনা চিন্তাটাকেই সেই জায়গায় ঠিক করো যে দিদি আমার একাকিত্ব লাগে, শূন্যতা আসে, তো আমার জীবনে সঠিক মানুষ, ভালোবাসার মানুষ আমি পাবো তো? সোলমেটের জন্য খুব বসে থাকো না, একটার পর একটা রিডিং করি সোলমেটগুলো ছেড়ে চলে গেছে জানো, কার্মা ছিল বলে। অর্ধেক ক্ষেত্রে সেই সোলমেটের সাথে কোনো বৈবাহিক সম্পর্কই হয় না, বহু ক্ষেত্রে। তো কেন এই প্রশ্নগুলো করো যে व्हेन विल आई मीट माई सोलमेट, कब मैं मेरे सोलमेट के साथ मिलूंगी, मेरा सोलमेट कब मेरे लाइफ में आएगा। যদি কোনো রিলেশনে থাকো, সিরিয়াসলি জানতে চাও যে সম্পর্কটা কীরম ধরনের সম্পর্ক, হ্যাঁ আমি নিজেও এটা পেইড রিডিংয়ে দেখি, কীভাবে দেখি ডিটেলসে দেখি, এবং সবসময় সেটা শুধুমাত্র সোলমেট বা শুধু টুইনের মাধ্যমে নয়, আমি একদম ডিটেলসে দেখি সবসময় যে কী ধরনের কানেকশান, কী ধরনের অবস্টাকলস আসতে পারে, এটা কি দিনের শেষ পর্যন্ত সাথ দেবে না সাথ দেবে না। ও একজন তো একদম মানে কে কোত্থেকে বলে দিয়েছে জানি না, টুইন সম্পর্ক একদম নেচে গিয়ে অস্থির হয়ে যাও। টুইন ফিলিংস মানে না কখনোই প্রথম দেখাতেই আমাদের পূর্বজন্মের কোনো মিল ছিল এটা নয় বোন, এটা নয় ভাই। টুইন মানে হচ্ছে প্রথমেই দুজনের একজন কেউ না কেউ বিরাট বড় একটা ভুল করবে, বুঝেছো? টুইন মানেই মাঝখানে কার্মিক ব্যাগেজ আসবে, কর্মবন্ধন আসবে, অন্য দিক থেকে কর্মের টান আসবে, মানে কর্মের টান মানে কি টান বলছি বুঝতে পারছো তো, সেগুলো আসবে। উফ, হায়ার লেভেল সোলমেট, হায়ার লেভেল সোলমেট। সেই হায়ারে যেতে গিয়ে কত ঘাট যে পেরোতে হবে আর কি যে করতে হবে কোনো আইডিয়া নেই। তো ডিটেলসে জানবে কেন হায়ার, কি হতে পারে বলে হায়ার, কি হচ্ছে ভবিষ্যতে, কি আসতে পারে বলে হায়ার। সেই যদি শক্ত মন থাকে ডিটেলসে জানবে, কিন্তু কখনোই ওরকম আগডুম বাগডুম জানবে না, কারণ একটাই কথা, ঈশ্বর সমস্ত দেখছেন, তিনি কিন্তু যা তিনি দিয়েছেন তা তিনি ভেঙেও দিতে পারেন, এবং তিনি যখন ভাঙার চেষ্টা করবেন, কোনো রিডার দিদি তুমি এটা বলে দাও, দিদি তোমাকে ওটা বলতে হবে, তুমি বলো দিদি আমি পারছি না, কিচ্ছু করার নেই। কি করে বলবো, বানাবো আমি, বানিয়ে উত্তর বলবো, সেটাতে তুমি 7 দিন 10 দিন 15 দিন ভালো থাকতে পারো, 1 মাস হার্ডলি 1 বছর সেই মিথ্যে আশাটা নিয়ে বসে থাকতে পারো, তারপর সেই তোমাকে ঘুরতেই হবে। তার থেকে ভালো হয় না যে আগে ঘুরে যাও, আর তোমরাই জায়গাটা করে দাও এই ভুল যাতে রিডাররা করতে পারেন, যারা সুযোগ নেওয়ার তারা যাতে নিতে পারেন, এই জায়গাটা তোমরাই করে দাও। একটা কথা জেনে রাখবে, কষ্ট ছাড়া জীবনে কোনো দিন কোনো ক্ষেত্রে কেষ্ট মেলে না। তাই ওই ট্যাগ কপালে হায়ার লেভেল সোলমেট টুইন ফ্লেম কাটে না, খুব কমজন। দেখতেই তো পাচ্ছ এখন যা সময় এসে গেছে, আমাদের অনেকের এটা শেষ জন্ম, অনেকের এটা শেষ জন্মের কাছাকাছি, শেষ জন্ম না হলেও শেষ জন্মের কাছাকাছি আমরা অনেকে রয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যা কিছু কার্মিক ব্যাগেজ ছিল আগেকার, সব কিছু আমাদের কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? সেটা শুধুমাত্র একাধিক কার্মিক সম্পর্ক নয়, এই যে একাধিক ক্ষয়ক্ষতি আমাদের হয় জীবনে আমরা কোনো ভুল না করলেও, এগুলোও আমাদের কিছু কর্মবন্ধনের কারণে ঘটে। তো সেখান থেকে সেই জায়গা থেকে খুব মিষ্টি মিষ্টি ওই 2-4টে কথা বলে দিলে, আর ওই শুধুমাত্র ওই প্রজাপতি দেখছি, প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছি, আমার সোলমেট আমার সাথে আসছে তো, যদি এটা সত্যি হয়ে থাকে যে তোমরা মোটামুটি 2-3 মাস দেখলে আর তারপর সোলমেট পেয়ে গেলে তো খুব ভালো, কিন্তু যদি সেটা না হয়ে থাকে তাহলে আসলেই কেন দেখছো, আসলেই সেটা তোমাদেরকে কি গাইড করছে সেটার উপরে ধ্যান দাও। কোনো ফালতু মানে হাওয়ায় বিশ্বাস করো না, হাওয়ায় জিনিসগুলোকে ভেসে ভেসে যেগুলো আসছে সব কিছুকে নিজের মধ্যে নিয়ে নিও না, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের কথাবার্তাগুলো থেকে তোমরা একটুখানি সাবধানে থাকবে। আমি প্রত্যেকবার ভিডিও করি আর লাস্টে ভাবি যে আমি না গুছিয়ে সবটা বলতে পারলাম না, এর একটাই কারণ আমি স্ক্রিপ্ট নিয়ে বসি না, আমি শুধু এই ডায়েরিটাতে জাস্ট কী কী কোয়েশ্চেন করবো না করবো সেইটুকু লিখেছিলাম, যে টপিকগুলো কী কী, কিন্তু আমি স্ক্রিপ্ট নিয়ে বসি না, তার কারণ যদি স্ক্রিপ্ট নিয়ে বসি অনেক আলোচনার ব্যাপার এড়িয়ে যায়, এবং আমি পারি না ওরকম দেখে বলতে, আমি পারি না। তো একটু বড় ভিডিও হয়, যারা শেষ পর্যন্ত শুনলে তাদের অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি তোমাদের উপকারের জন্য কিছু কথা বলার। আমি আবারও বলছি, ওই যে যেমন আমি যে অভিনেতা অভিনেত্রীর নাম করলাম বা যা কিছু ভিডিওর মধ্যে বললাম, সেটা আমি সব জানতা, আমি সব একদম ঠিকঠাক, তোমরা ভুল, বাকিরা ভুল, আমি সব ঠিক, এসব কিছু নয়। কিন্তু ক্ষতি হয়, অনেকে বলে, অনেকে বলো, ইভেন আমিও সোশ্যাল মিডিয়াতে নতুন, আর আমার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম নেই, তাই যা কিছু বলার
আমাকে ইউটিউব প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে বলতে হয়। সেই জন্য আমি বলে গেলাম, এবং আমার ভিডিওর মধ্যে যখন যেটা মনে হয়, যেমন এই যে ঠাকুরের স্বপ্ন পাওয়া, এই যে হ্যাঁ ঠিক আছে, তবু অ্যাঞ্জেল নাম্বারটা মাধ্যমে তো সবসময়ই আমাদের সাথে নম্বর সংখ্যার মাধ্যমে আমাদের সাথে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, ভগবান আমাদের সাথে কানেক্ট করছেন। তো সেটার জন্য ধন্যবাদ। প্রজাপতি, পালক, সুন্দর ফুল, যা কিছু দেখছো সেটাও ঐশ্বরিক অংশই। ওই যে একদিন বলেছিলাম যে রাত্রিরে একটা কুকুর ঘেউ ঘেউ করে যখন আসছে, সে নীল, বেগুনি, কালো, খয়েরি, ঘেউ, ভালো, চামড়া, যাই হোক, ঈশ্বর পাঠিয়েছেন ওই মুহূর্তে তোমাকে তোমাকে মানে তোমার কি মনে হয় সেটা ফিল করো তো, ঠিক সেইভাবেই ফিল করো। আর ওইগুলো দেখছি মানে ওইরকম জিনিস হচ্ছে না, ঠিক জিনিসগুলো কি বোঝাতে চাইছে সেটার জন্য দরকার হয় লিখে রাখো। প্রত্যেকটা সংখ্যা কখন কি বলতে চাইছে সেটার জন্য দরকার হলে লিখে রাখো। আমি মিরর নাম্বার নিয়ে এখন কোনো ভিডিও করব না, কারণ মিরর নাম্বার নিয়ে আমি নিজে ব্যাপারগুলো আরও শিখছি, এক্সপেরিমেন্ট করছি বলতে পারো। এক্সপেরিমেন্ট নয়, মানে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছি, কারণ আমার জীবনে যতক্ষণ না সবটা ক্লিয়ার হবে আমি ততক্ষণ তো তোমাদের সামনে আসতে পারি না। তো মিরর নাম্বার নিয়ে আমি এখন কোনো ভিডিও দেবো না, ঠিক আছে? এখনও পর্যন্ত যারা আমার কথা ভালো লাগে, বিশ্বাস করো, বলো যে হ্যাঁ কাজ হচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, আমার মতোই ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে শুধু নোটিশ করতে থাকো। একটা সময় পরে আমি অবশ্যই সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? ভালো থেকো, আজকের মতো এতটাই, নমস্কার।